72 ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা প্রত্যাহার, এজলাসে না বসার নির্দেশ। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। গেটলক বাস সার্ভিস বন্ধে অভিযান, ভাড়া নৈরাজ্য থামাতে জরিমানা, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে উত্তাপ। ঢাকার 5 নদী রক্ষায় আইনের শাসন জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। বন্দর বান্ধব নৌপথ চালুর চিন্তা সরকারের। টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ, স্বপ্ন ছোঁয়ার মহারণে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিচারিক ক্ষমতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে রেইনট্রি ধর্ষণ মামলার রায় দেয়া সেই বিচারককে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারকে এজলাসে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে, জানাচ্ছেন শাকের আর্য। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণের মামলায় রায় ঘোষণা হয়ে গেল 11 নভেম্বর। 5 আসামিকে খালাস দেয়া এই রায়ের পর্যবেক্ষণে ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নিতে পুলিশকে পরামর্শ দেন বিচারক। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর জেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনার পর বেগম কামরুন নাহারকে এজলাসে না বসার নির্দেশ দেওয়া হয়েছে। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার চিঠি পাঠানো হয়েছে। এদিকে 72 ঘণ্টা পর ধর্ষণের মামলা নেওয়া যাবে না এমন পর্যবেক্ষণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেই প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। উনি ওনার এখতিয়ারের বাইরে যে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা, এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ক্ষমতা এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকরা বসে এটা ঠিক করেছেন, এটা ওনারা আইন অনুযায়ী এটা করেছেন। অন্যদিকে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এই ধারাগুলোতে বলা আছে যে একজন নারী বা তরুণী যদি কোনো যৌন অপরাধের যদি অভিযোগকারী হয়, তাহলে তাকে কিন্তু আদালতে তার চরিত্র নিয়ে, তার ইতিহাস, ব্যক্তিগত ইতিহাস নিয়ে তাকে প্রশ্ন করা যায় এবং জেরা করা যায়। আর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগতভাবেই প্রত্যাহার করা হয়েছে ওই বিচারকের ক্ষমতা। এই বক্তব্য আমার মনে হয় যে বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর। এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ সহ লন্ডন, প্যারিসে 2 সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে ফ্রান্সের প্যারিস থেকে সফর সঙ্গীদের নিয়ে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গ্লাসগোতে COP26-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদান ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড লিডার্স সামিটের সমাপনী পর্বেও অংশ নেন তিনি। এছাড়া ইউনেস্কোর সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার বিতরণীতে যোগ দেন, ভাষণ দেন সংস্থাটির 41তম সাধারণ সম্মেলনে। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দেরিতে হলেও পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বাকিটা জানাচ্ছেন মেহেদী হাসান।
করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ফলে পরীক্ষায় যেন হারিয়ে যেতে বসেছিল। 2 বছর পর অবশেষে আলোর মুখ দেখল এসএসসি ও সমমান পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 3 বিষয়ে অনুষ্ঠিত হওয়া এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,000-এরও বেশি শিক্ষার্থী। মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকলেও পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। একটু নার্ভাস ছিলাম প্রথম দিকে, কিন্তু এখন ঠিক আছে। মানে প্রথম পরীক্ষা ছিল তো, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, হায়ার ম্যাথ, এই 3টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিবে। ভালো সিস্টেম করছে এটা। মেধা আসলে যাচাই হচ্ছে না আমি মনে করি, কারণ হলো এটা আপনি যদি পুরাটাই নিত তাহলে মানে ভালো হতো। পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের প্রস্তুতি নেওয়া হলেও নতুন শিক্ষাক্রম চালু হওয়ার পর এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের তো ধারাবাহিক উন্নয়নের বিষয়টা সেখানে অনেক থাকবে। মানে নতুন কারিকুলাম চালু হলে কি জিএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে, কিন্তু সেটি ভিন্ন পদ্ধতিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতে আরও সময় লাগবে, তবে এবারও 1 মাসের মধ্যেই এসএসসির ফল প্রকাশের আশা করেন তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রাজধানী গণপরিবহনে সিটিং গেট লক সার্ভিস বন্ধ হওয়ার কথা ছিল। আর এই বন্ধ করা নিশ্চিতে বাস মালিক সমিতির নেতাদের নিয়ে চলে অভিযান। একই সঙ্গে ভাড়া নৈরাজ্য থামাতে অভিযান চালায় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। দীপু শিকদারের রিপোর্ট। গেট লক সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা করা হলেও তা তোয়াক্কা করছে না অনেক পরিবহন। রাজধানীর কলাবাগান এলাকায় বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে অভিযান শুরু করে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এই তালিকার মধ্যে যেটা আছে সেভাবেই হবে। ডিজেল চালিত বাস ছাড়াও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে সিএনজি চালিত পরিবহনের যাত্রীদের কাছ থেকে। সমস্যা সেটা হচ্ছে কোনো স্টিকার নাই গ্যাসের, যেটা গ্যাস চালিত গাড়ি বা ডিজেল চালিত গাড়ি। এরপর বলতেছে যে ছোট করে লেখা আছে, সে লেখা এখন দেখা যাচ্ছে না। তুমি কি তেলে না গ্যাসে চলো বললে মানে বলতে পারতেছে না, আমতা করতেছে, বাট ও গ্যাসে চলে কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আমাদের জানা নাই যে কোনটা গ্যাসের কোনটা আপনার ডিজেলের, তো আমাদের তো ভাড়া ওই যে ডিজেলের প্যাকেট নেয় প্রতিদিন। অনেক বাসে এখনো টানানো নেই ভাড়ার চার্ট। সব মিলিয়ে ক্ষোভ ছিল যাত্রীদের কণ্ঠে। বড় করে চার্ট লাগিয়ে রাখলে আমরা অন্তত বুঝবো যে কোথায় কত ভাড়া, এই নির্দিষ্ট অনুযায়ী আমরা ভাড়া দিলাম। 35 টাকার হাফ করলে ওনার হিসেবে দেখা গেছে আমরা আরো 15 টাকা রিটার্ন পাই। যারা জানে না দিতে পারে যে ভাড়া বাড়াইছে এর থেকে ডাবল নিতেছে। হয়তো আমার ভুল হয়ে গেছে, এটা আমার খেলা ছিল না, ঠিক আছে। আমরা ভাড়ার চার্টটা পাই নাই, ঠিক আছে। আমরা আবার গাড়িটা বাইর করছি গ্যারেজ থেকে। এসব অভিযোগে যাত্রীবাহী বাস ডাম্পিং সহ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সতর্ক করা হয় অনেককে। কেউ যদি বলে যে এই তালিকায় যে আছে তার থেকে আমাদের বাসটা সিটিং সার্ভিস বেশি টাকা দেন, আপনারা এটা মানবেন না। কারণ আমরা সরকার থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি যে আজকে থেকে এই গেট লক সিটিং সার্ভিস ওয়েবিল সম্পূর্ণ নিষিদ্ধ। বাস মালিক সমিতি বলছে ভাড়া আর সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু সময় লাগবে। সিটিং এবং গেট লকের নামে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। আমরা যে অন্যায়গুলো পেয়ে আসছি সেগুলোর বিরুদ্ধে আমরা 1 বাই 1 ব্যবস্থা চাচ্ছি। আমরা তো বসে নাই, আমরা তো কাজ করতেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে অব্যাহত থাকবে অভিযান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে, এই ধারাবাহিকতায় বাংলাদেশেও বেড়েছে। সারা পৃথিবীতেই দামটা বেড়েছে। আমাদের যে দাম তার চেয়ে কিন্তু ভারতে গ্যাসের পেট্রোলের দাম, কেরোসিনের দাম বেশি। কাজে আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক, মাননীয় প্রধানমন্ত্রী আসছে, উনি পুনর্বিবেচনা করেন। এদিকে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। জনগণের স্বার্থে দাম সমন্বয় করার দাবি জানিয়েছেন সাংসদরা। আজ থেকে শুরু হওয়া 11 জাতীয় সংসদের 15তম অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতেও বেশ উত্তেজনা ছড়ায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে চলতি অধিবেশনে, জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বসুন।
কার্যক্রমটা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনা হয় সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্টজনদের উদ্দেশ্যে। মাননীয় সদস্যবৃন্দ, এরপর কয়েকটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন শেষে শুরু হয় পয়েন্ট অফ অর্ডারে আলোচনা। নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান, তুলে ধরেন বাস কোম্পানিগুলোর নৈরাজ্য। বাস ভাড়া প্রায় 27% বৃদ্ধি করেছেন, নৌযান প্রায় 37%। মানে স্পিকার, এই তেলের মূল্য বৃদ্ধির সাথে বাসের ভাড়া বৃদ্ধি অনেক বেশি, নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধি অনেক বেশি হয়েছে। এটা কোনো সমন্বয় কেন নাই মানুষ স্পিকার আমরা জানি না। এখানে দেখা গেছে বৃদ্ধির পরিমাণ বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী সংশ্লিষ্ট ক্যাবিনেটের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, কারণ জনস্বার্থ ফার্স্ট প্রায়োরিটি, এটা দেওয়ার জন্য আমি অনুরোধ করব। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে কথা বলতে গিয়ে সংসদকে বিতর্কিত করার চেষ্টায় বেশ উত্তেজনা ছড়ায়। আপনাকে এই কথাটা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই। আমি আগে উত্থাপনটা করি মাননীয় স্পিকার। পরে অবশ্য বক্তব্য প্রত্যাহার করে ওয়াকআউট করেন বিএনপির সাংসদ হারুনুর রশিদ। মাননীয় স্পিকার, 40 জনের অধিক প্রাণ হারিয়েছে, এরপরে ওই জায়গায় ঝগড়াঝাড়ি বলবো আমরা? কি বলেন মাননীয় স্পিকার আপনি? আর এই কথা বলার সময় আজকে মাননীয় সদস্যরা আজকে দেশের গণতান্ত্রিক যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার? পয়েন্টটা বড় রাখার আমি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছি, আপনি প্রত্যাহার করতে বলাই মাননীয় স্পিকার আমি সংসদ থেকে ওয়াকআউট করছি। বিএনপির হারুন তিনি ভয়ে ওয়াকআউট করেছে, প্রণব প্রতিবাদে না। অধিবেশনে নিজেদের অনুভূতি প্রকাশ করেন সম্প্রতি উপনির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন সংসদ সদস্যরা। এই 51 বছরের অর্জন আমি কখনো বিসর্জন দিতে দেব না। পরে সংসদের কার্যক্রম সোমবার 11টা পর্যন্ত মুলতবি করা হয়। চলতি অধিবেশনেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হবে বিশেষ আলোচনা, আর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভাষণ দেবেন 24 নভেম্বর। সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সুযোগ সন্ধানী মানুষ সুযোগ খোঁজে, গিলে খায় আস্ত নদীকেও। মানুষ প্রকৃতির প্রতি মানবিক না হলে নদীকে রক্ষা করা দুষ্কর। আইনের শাসন থাকাও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। তুরাগ নদীর একটি চিত্র খটকা লাগায়। মাছ নদী বরাবর সারি সারি সীমানা পিলার, যেন পেরেক ঠোকা হয়েছে জীবন্ত কোনো সত্তায়। কনক্রিটের জঞ্জালে ভরেছে নদীর সীমানা। অপর ঘটনাটি আকস্মিক হলেও বেশ ভয়ঙ্কর। তুরাগ তীরে বর্জ্যের কন্টেইনারের পাশে জ্বলছে আগুন। নদীতে ফেলা দূষণ বর্জ্যের এই আগুনে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। নিচে দেখে আগুন লাগা দিছে, এই কারণে আমরা ওখানে 3 গাড়ি ময়লা আমরা আড়ত তাও ময়লা আমরা ফালতে পারি না। হাইকোর্টের নির্দেশে যে সীমানা পিলার বসানো হচ্ছে তা নিয়েও জিজ্ঞাসা আজ জনে জনে। আদালত বলেছে ফরশুর হলো একটা নদীর মধ্যের অংশ, আর বিএডব্লিউটির চেয়ারম্যান বলতেছে আমরা ফরশুর ধরে সীমানা পিলার দিচ্ছি। তো সে তো ওপেনলি আদালতের রায়কে মানছে না। এসব গল্পের শেষ এখানেই হতে পারত, কিন্তু না, তাই কমেনি নদীর পাড়ের মানুষের ক্ষোভ। যারা দখলদারি নদীর সাইড দা, তাদের ভিতরে একটা আতঙ্ক হয়েছে, সরকার আতঙ্ক তৈরি করছে। একদিন ভাঙলে পরদিন গড়ে ওঠে অবৈধ স্থাপনা। নদীর উপর এসব টংঘর তারই প্রমাণ। রিকশার গ্যারেজ, ট্রাকের সারাইখানা কিংবা বোট ক্লাব নদীর উপর আস্থানা গেড়েছে দিনে দিনে। উন্নয়ন প্রকল্পে বর্জ্যের ঠিকানাও এখন ঢাকা নদী। নদীর সীমানা পিলার যদি নদীর শেষ প্রান্ত ধরি, তাহলে এর ভিতরে কোনো নির্মাণ বর্জ্য, সিমেন্ট, পাথর এগুলো ফেলবার কথা নয়, কিন্তু কিছু ডেভেলপার কোম্পানি বালু নদীতে এগুলো অহরহই ফেলছে, যার কারণে দেখা যাচ্ছে ওই গাছটি যেমন আর বেঁচে নেই, সেটা যদি সম্ভব হয় তাহলে এই নদীতে থাকা যে জীববৈচিত্র্য রয়েছে সেগুলো আসলে টিকে থাকার কথা নয়। সিএস দাগ অনুযায়ী ফোরশোর বরাবর বসানোর কথা ছিল। যতবার জানতে চেয়েছি ততবারই একই কথার পুনরাবৃত্তি শুনিয়েছে বিআইডব্লিউটিএ। ঢাকা প্রান্তে আমাদের 90 ভাগ পিলার বসানো হয়ে গেছে এবং নারায়ণগঞ্জ প্রান্তে এখন 50 ভাগ পিলার বসানো হয়েছে। দস্যুর কবল থেকে স্রোত ফেরানোর দাবিতে পরিবেশবাদীরা দুষলেন আমলাদের। তারা যদি অন্তত মান্থলি একটা ভিজিট করে, তাহলে তো দেখা যায় কোন এলাকাটাতে চেঞ্জগুলো আসছে। হ্যাঁ, ইভেন আপনি যদি প্রতি 3 মাস পর স্যাটেলাইট ইমেজও যদি আপনি কালেক্ট করেন, তাহলে বোঝা যাবে চেঞ্জগুলো কেমন আসছে। মানুষ বলছে নদীর সাথে তাদের আছে জীবনের সম্পর্ক। নদী বিলীন হলে লীন হয়ে যায় মানুষ। প্রকৃতি হবে অসার, অন্তঃসার শূন্য। তাই সময় ফুরাবার আগেই নদীকে নদীর জায়গায় ফিরিয়ে আনার
প্রকট দাবি সবার। রাতের আধারে এই প্রতিষ্ঠানগুলোর শিল্প বর্জ্য ফেলা হচ্ছে নদীতে, আর অন্যান্য কঠিন বর্জ্যগুলোও নদীতে সরাসরি ফেলা হচ্ছে, যার কারণে নদীও ভরাট হচ্ছে এবং নদীর প্রশস্ততা কমে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে হয়তো একদিন হারিয়ে যাবে এই বালু নদী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, বালু নদী, ঢাকা। চারপাশে মালার মতো নদী, তারই মাঝে রাজধানী ঢাকা। একসময়ের বাণিজ্য বেখাতি, যাওয়া আসার গন্তব্য চারপাশের নদী ঘিরে। বন্দর বান্ধব নদীপথ চালু করতে স্বপ্ন জাগাচ্ছে নৌ মন্ত্রণালয়। দেখুন অখিল পোদ্দারের রিপোর্ট। ব্রহ্মপুত্রের ধুধু চর পেরুলেই কুড়িগ্রামের চিলমারি বন্দর। তিস্তা যমুনা উতরে সেখান থেকে জাহাজ ভিড়বে ঢাকার ঘাটে। বহুদিন ধরে শোনা গেলেও তা বাস্তবায়ন হয়নি। নাব্যতা সংকটের পাশাপাশি অকার্যকর রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান মায়া বন্দরের কার্যক্রম। এখন শুধুমাত্র বাঘাবাড়ি এবং নগরবাড়ি থেকেই উত্তরবঙ্গের সমস্ত মালামাল যায়। সড়ক পথের উপর প্রচণ্ড চাপ পড়ে। তা আমরা যদি এটাকে চিলমারি বন্দর পর্যন্ত যদি আমরা নৌপথটাকে আরও নাব্য করতে পারি, ময়মনসিংহ বিভাগের মালামাল আসতে পারবে। আবার একেবারেই বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে ব্রহ্মপুত্র দিয়ে চিলমারি হয়ে রংপুর বিভাগের এবং দিনাজপুর পর্যন্ত মালামাল পরিবহন করা সহজ হবে। অনেকদিন ধরেই বেহাল বুড়িগঙ্গা, আর কাহিল অবস্থা শীতলক্ষার। গোমতী হয়ে পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে গেছে ত্রিপুরার সোনামুড়া। ইতোমধ্যে প্রস্তুত 92 কিলোমিটারের নৌপথ, তারপরও অকার্যকর পণ্য পরিবহন। কলিকাতা থেকে নামখানা হয়ে কয়রা উপজেলার আংটিহারা দিয়ে বর্ডার, এখানে ঢুকে বাংলাদেশে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জ অঞ্চলে যায়। সাম্প্রতিককালে যুক্ত হয়েছে দাউদকান্দি সোনামুড়া এবং আর একটা আগামীতে রাজশাহী গোদাগাড়ি ধুলিয়ান এই নৌপথটি চালু করতে যাচ্ছি। নদী মানেই নদী বন্দর। ব্রহ্মপুত্র থেকে সুরমা কিংবা রূপসা থেকে যমুনেশ্বরী স্রোত যাতায়াতে এনেছিল প্রশান্তি, শান্তি দিয়েছিল ব্যবসা বাণিজ্যেও। দাউদকান্দি এবং কুমিল্লাবাসীর মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। সে আনন্দটুকু তখনই বাস্তবায়িত হবে যখন এই নৌবন্দর সেই প্রাণ ফিরে পাবে। যদি এই সংযোগটাকে আরও গতি ফিরানো যায় তাহলে আমাদের অর্থনীতির চাকা আরও চাঙ্গা হবে। ঢাকা, কুমিল্লা এবং নারায়ণগঞ্জের সঙ্গে পার্শ্ববর্তী আসাম এবং তৎসংলগ্ন রাজ্যের সঙ্গে অপার এক সেতুবন্ধন গড়ে তুলেছিল এই গোমতী নদী। দীর্ঘদিন ধরে দাউদকান্দি বন্দর বন্ধ থাকার পর প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয়েছে। এ যেন কুমিল্লার মানুষের জন্য এক নতুন আলো পাওয়া। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, অচিরেই যেন চালু করে পুরনো সেই যোগাযোগ আবার স্থাপন করা হয়। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, গোমতী নদী, দাউদকান্দি, কুমিল্লা। সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। কাল ঢাকায় শুরু 23 দেশীয় জোটের মন্ত্রী পর্যায়ের সম্মেলন। 16 ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসছেন ভারতের রাষ্ট্রপতি। করোনার কারণে বাড়ছে ডায়াবেটিক রোগী, রেখাই পাচ্ছে না শিশুরাও। সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কাল ঢাকায় শুরু হচ্ছে দ্য ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORAর 3 দিনব্যাপী সম্মেলন। ভারত মহাসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ করা সহ অর্থনৈতিক বিকাশের কৌশল প্রণয়ন অনুমোদন পাবে এই সম্মেলনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে 16 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি হয়ে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দ্য ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে 23টি দেশের আঞ্চলিক পারস্পরিক সহযোগিতা সংস্থা। তৃতীয় বৃহত্তম সাগরটির ভৌগোলিক অবস্থান আর সমূহ অর্থনৈতিক সম্ভাবনায় বেড়েছে সংগঠনটির গুরুত্ব। প্রতিষ্ঠার 24তম বছরে 2 বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ। ঢাকায় সোমবার শুরু 21তম সম্মেলন। সুনীল অর্থনীতি, দুর্যোগ মোকাবেলা, পর্যটন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন সহ 6টি বিষয় গুরুত্ব পাবে সম্মেলনে। যথেষ্ট সাড়া পাওয়া গেছে এবং এই 12 জন বা 13 জন মন্ত্রী মহোদয়ের উপস্থিতি সাম্প্রতিক সময়ে যে এই
আইওআর আরও যে মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছিল তাতেও কিন্তু নর্মাল সময়েও এতজন হয় নাই। ভারত মহাসাগর কেন্দ্রিক আগ্রহ সব মহলের, তাই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়েও হবে আলোচনা, চুলছেরা বিশ্লেষণ। কারণ উই হ্যাভ এ পলিসি, দি ইন্ডিয়ান ওশনটা হবে ওপেন, ফ্রি, পিসফুল, ইনক্লুসিভ। এইখানে আমরা কোনো কারো অন্য ধরনের আধিপত্য, একক আধিপত্য আমরা চাই না। কোনো আলোচনা ইতিমধ্যে হয়নি, বাট এইবারের মিটিংয়ে আইওআর একটা ভিশন অন ইন্দো প্যাসিফিক সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে, এবং এটা যেহেতু এখনও ইভলভিং সেহেতু আগে আইওআর এর পক্ষ থেকে একটা পজিশন নেওয়াটা একটু কি বলবো প্রিম্যাচিওর হয়ে যায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার হবে না ঐক্যমত্যে আসার পরও সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কোনো লিথাল ওয়েপন কেউ ব্যবহার করবে না, কারণ এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে এইটা হয় কেন, সেটা ওদের জন্য লজ্জা যে এটা হচ্ছে কেন। সরাসরি প্রাসঙ্গিক না হলেও সাইডলাইন বৈঠকে আলোচনা হবে রোহিঙ্গা ইস্যু নিয়েও। They did not behave as a responsible state, কাজেই মিয়ানমারকে মেম্বারশিপ দেওয়া যাবে না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে খুলনা সড়ক জোনের অধীনে 2টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যারা গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে ভয় পায়, আন্দোলনে ভয় পায়, তারাই তো দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, কথায় কথায় বিদেশিদের দ্বারে ধর্ণা দিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে গেলেও মৌসুমী লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে কালো হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল 2 দিন ধরেই সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে আর একদিন পরেই রোদের দেখা মিলবে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গে আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশে শীত বাড়বে। আর 20 নভেম্বরের দিকে আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনার কথাও জানান এই আবহাওয়াবিদ। হয়তো আজকেও বৃষ্টি হবে, তবে কালকের তুলনায় কম। যে বৃষ্টিটা হবে এটা মেনলি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায়, এবং এই বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি ধরনের। আমরা আশা করছি কালকেও বৃষ্টি বিক্ষিপ্ত হয়ে 2-1 জায়গায় হবে, তারপর আপনার আকাশ ক্লিয়ার হয়ে যাবে, সূর্য আলো দেখা যাবে, এবং রাতের তাপমাত্রা সেক্ষেত্রে কিছুটা পড়ে যাবে এবং দিনের তাপমাত্রা বেড়ে যাবে। করোনার কারণে ডায়াবেটিক রোগী বাড়ছে। দেশে রোগীর সংখ্যা 84 লাখেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন 100 জনে 20 জন নারী গর্ভাবস্থায় আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। রেহাই পাচ্ছে না শিশুরাও। প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন সহ সুশৃঙ্খল জীবন আচরণ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। নানা জটিলতা নিয়ে আসা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন IDF বলছে, বিশ্বের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় 46 কোটি, আর বাংলাদেশে রোগীর সংখ্যা 84 লাখের ওপরে, যার মধ্যে প্রায় অর্ধেক নারী ও শিশু। ডায়াবেটিস বাড়ার কারণে হাঁটা পারি নাই, পায়ের বিষ বাইরে গেছে, চোখে রক্ত চলে আসছে, তারপরে আবার রক্ত ঘন হয়ে গেছে ডায়াবেটিসের কারণে, কন্ট্রোলে রাখতে পারতেছি না। ডায়াবেটিস হইলে আর ভালো নাই, এটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায় দেহ। 1990 সাল থেকে 2021 সাল চলছে, এর মধ্যে আমি বেশিরভাগ কন্ট্রোলেই রাখছি। খাদ্য নিয়ন্ত্রণ এবং সকাল বিকাল হাঁটা, এটাই হচ্ছে প্রকৃত কন্ট্রোলের উপায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 100 জনে 20 জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাদের 65%কেই পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিসে ভুগতে হয়। টাইপ 1 তো বোঝা যায় যে তাদের সমস্যা হচ্ছে অতিরিক্ত প্রস্রাব উইকনেস এগুলো আছে, কিন্তু টাইপ 2 একটা বিরাট অংশ 50% তাদের কোনো লক্ষণই নাই। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে না থাকলে বা যথাসময়ে চিকিৎসা না পেলে কিডনি জটিলতা,
হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরির আশঙ্কা থাকে। ভয়াবহ আমি কমপ্লিকেশন রোধ করতে পারি। 1 নম্বর হলো আর্লি স্ক্রিনিং। যত আগে আমি স্ক্রিনিং করতে পারবো, ট্রিটমেন্ট আওতায় আসবে, কমপ্লিকেশন হবে না। আর যদি কমপ্লিকেশন কারো হয়ে থাকে দিয়ে আমাদের কাছে আসে, তা আগে বলে একই কথা হবো, শর্করাটা সুনিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, তাহলে আপনার যেটুক হয়েছে কমপ্লিকেশন ওটুই থাকবে। এদিকে ডায়াবেটিস আছে এমন মানুষের প্রায় অর্ধেকেই জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তাই পরীক্ষা করিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনায় ডায়াবেটিক রোগী বাড়ছে বলেও জানান তারা। কন্ট্রোল করে রাখা ব্যয়বহুল তো, কিন্তু ব্যয়বহুল হলে কেন করবেন যে যদি আপনি কন্ট্রোলে না রাখেন তাহলে যে জটিলতা হবে তার ম্যানেজমেন্ট আরও বহুগুণ ব্যয়বহুল। ডায়াবেটিস আছে কি না সিমটম হাসতে বসে থাকেন না, এখনই চেক করেন এবং চেক করে ডায়াবেটিস পেলে এখনই কন্ট্রোল রাখেন। আইডিএফ বলছে বিশ্বের ডায়াবেটিক রোগীর 75%ই স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে, যাদের অর্ধেকেরই ওষুধ কেনার সামর্থ্য নেই। তাই এখনই প্রতিরোধ করা না গেলে 2045 সাল নাগাদ বিশ্বের ডায়াবেটিক রোগীর সংখ্যা 70 কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা আইডিএফের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ভুক্তভোগীর ডাক্তারি রিপোর্ট না থাকলেও মামলা থেকে ধর্ষক খালাস পেতে পারেন না, এমন মন্তব্য করেছেন আইনজ্ঞরা। উচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী ভুক্তভোগীর জবানবন্দি ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা প্রমাণিত হলে সাজা দেয়া যেতে পারে। শাকের আরজুর রিপোর্ট। 2017 সালে বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণের মামলার রায়ে খালাস পায় 5 আসামি। মামলায় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তার পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক। ধর্ষণকাণ্ডের 38 দিন পর মামলা করা, ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়া ও পারিপার্শ্বিক সাক্ষ্য বিশ্বাসযোগ্য না হওয়া ছিল আসামিদের খালাস পাওয়ার অন্যতম কারণ। এরপর থেকেই রায় নিয়ে সমালোচনা শুরু করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। একটা মেয়েকে রেপ করে 72 ঘন্টা আটকে রাখলি তাহলে তো তার মামলা আর লজ করার সুযোগ নেই থানাতে। সংবিধানে স্পষ্টভাবে আমাদের জীবনের অধিকার বলা হয়েছে যে যেখানে আমাদের সম্মান থাকবে সেই সম্মান নষ্ট করে, জীবনের অধিকার নষ্ট করে এবং আইনের আশ্রয় লাভের অধিকারকে নষ্ট করার সুযোগ কারণেই। আইনজীবীদের মতে ধর্ষণের শিকার হলে একজন নারী কি করবেন না করবেন তা বুঝে উঠতেই সময় লেগে যায়। পরিবার ভোগেন দ্বিধায়। মামলা ডাক্তারি পরীক্ষা করার আগ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকেন অনেকেই। জুডিশিয়াল মাইন্ডে অ্যাপ্লাই করেনি, অনাস্থা চলে আসবে এবং এই অনাস্থাটা আমরা সব যারা এই ধরনের কাজে অভ্যস্ত তাদেরকে এনকারেজমেন্ট দিবে। এটা মানুষের বিচারের প্রতি কোনো আস্থাই থাকবে না। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন গত বছরের অক্টোবরে প্রকাশিত এক রায়ে হাইকোর্ট ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা না থাকলেও জবানবন্দি ও পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে প্রমাণ সাপেক্ষে আসামি সাজা দেয়া যেতে পারে বলে পর্যবেক্ষণ দেন। সাউথ এশিয়া এবং যেখানে আমি দেখি সেখানে কিন্তু এই বিষয়গুলা কিন্তু অনেক ভালো ভালো জাজমেন্ট আছে এবং মেডিকেল টেস্টের কিন্তু দরকার। যখন দেরি হয়ে গেছে 3 মাস, সেখানে কিন্তু মেডিকেল টেস্টে কিন্তু নেই এবং আমাদের হাইকোর্টের অনেকগুলো জাজমেন্ট আছে যে দেরিতে করলে মেডিকেল টেস্টের অনেকগুলো, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে এটা কোনো প্রয়োজন না। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আড়াই হাজার বছরের ইতিহাস ধারণ করে আছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন নগরী মহাস্থানগড়। পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগর। এখানে আছে মৌর্য, গুপ্ত, পাল, সেন যুগের নানা নিদর্শন। সভ্যতার প্রাচীন এই শহর নিয়ে বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। প্রাচীন শহর মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে এই গড়। সমতল ভূমি থেকে 15 থেকে 45 ফুটের উঁচু আর 5000 ফুট দীর্ঘ ও 4500 ফুট প্রস্থ। চারপাশে রয়েছে নানা ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য নিদর্শন। এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকদের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম এই মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন, আর 1879 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রাচীন এই নগরীকে পুণ্ড্রবর্ধনের রাজধানী বলে চিহ্নিত করেন।
চীন ও তিব্বত থেকে বৌদ্ধ ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এখানে রয়েছে পরশুরাম প্যালেস, জিয়তকুণ্ড, গোবিন্দ ভিটা, বৈরাগী ভিটা, খোদার পাথর ভিটা, শিলাদেবীর ঘাট, মহাস্থান মাজার, মুনিরঘন ও মানকালীর কুণ্ডু সহ আরও অনেক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মেলে 4টি যুগের নিদর্শন। এগুলোর মধ্যে গুপ্ত যুগে নির্মিত প্রদক্ষিণ পথ বেষ্টিত আয়তাকার ডায়াস, এছাড়া প্রাচীন যুগের বলয়, সুরমাদণ্ড, ছাঁচে ঢালা তামা, রূপার মুদ্রা সহ বিভিন্ন আমলের বহু প্রত্নবস্তু এখানকার জাদুঘরে সংরক্ষিত আছে। কথিত আছে 1082 থেকে 1125 খ্রিস্টাব্দে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় ছিল অরক্ষিত। তখন মহাস্থানের রাজা ছিল নল, যার সাথে তার ভাই নীলের বিরোধ লেগেই থাকত। সে সময় রাম নামের এক ব্রাহ্মণ এসে তাদের বিরোধ মেটায়। এই রাম বা পরশুরামই মহাস্থানগড়ের রাজা হন পরবর্তীতে। পরশুরাম প্রজাবৎসল রাজা ছিলেন না। সে সময় শাহ সুলতান বলখি রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য বলখি নগরী থেকে এই অঞ্চলে আসেন। তার সঙ্গে যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। অনেক কিছুই বিশ্বাস আছে যে এই জায়গায় আসলে জ্ঞান বাড়বে। এই প্রাচীন জনপদগুলির অন্যতম ছিল পণ্ড্রনগর, যেটি আমাদের বগুড়ার মহাস্থানগড়। যে প্রত্নবস্তুগুলো পাই সেগুলো আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা জাদুঘরে প্রদর্শন করে থাকি। এইসব ঐতিহাসিক নিদর্শন ঐতিহ্যের ধারক ও বাহক। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিরতি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। পরিকল্পিত ও পরিবেশসম্মত উপায়ে চিড়িয়াখানার আন্তর্জাতিক মান উন্নয়ন নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শমা রেজাউল করিম। রাজধানীর একটি হোটেলে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে মহাপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় জানান, চিড়িয়াখানাগুলোকে বিশ্বমানে রূপান্তরের প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। প্রকৃতি ও প্রাণী বান্ধব পরিবেশ নিশ্চিতে মাস্টার প্ল্যান প্রণয়নে সরকারের আন্তরিকতার কথাও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পৃথিবীর সঙ্গে সঙ্গতি রেখে কিভাবে আমাদের প্রকৃতিকে ধ্বংস না করে জীবজন্তুকে ভয়াবহ নিষ্ঠুরতা বা কষ্ট না দিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা যায়, সে লক্ষ্যেই কিন্তু আমরা মাস্টার প্ল্যানের দিকে গিয়েছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজি বাজারে, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 68টির, কমেছে 273টির, আর অপরিবর্তিত ছিল 32টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 68 পয়েন্ট কমে নেমে আসে 6,930 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,111 কোটি 35 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে 31 কোটি 56 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। 72 ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা প্রত্যাহার, এজলাসে না বসার নির্দেশ। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। গেটলক বাস সার্ভিস বন্ধে অভিযান, ভাড়া নৈরাজ্য থামাতে জরিমানা, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে উত্তাপ। ঢাকার 5 নদী রক্ষায় আইনের শাসন জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। বন্দর বান্ধব নৌপথ চালুর চিন্তা সরকারের। টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ, স্বপ্ন ছোঁয়ার মহারণে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।